সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন, আর আমার সাথে আজকে রয়েছেন আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয়টি নির্ধারণ করা হয়েছে সন্ত্রাসী কোনো দলের নয়। দর্শক, আপনাদেরকে যদি এর প্রেক্ষাপটটি আমরা জানাতে চাই এবং আজকে যে ঘটনাগুলো ঘটেছে তার উপর যদি আজকে আমরা আলোকপাত করতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন যে দেশে নির্বাচন নেই বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই বিষয়ে আরও বলেছেন যে বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না এবং সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটছে বা গুমের ঘটনাও ঘটছে এবং সেই সাথে বিভিন্ন ধরনের আক্রমণের কথাও শোনা যাচ্ছে এবং বিএনপিতে গতকালকেই ঠাকুরগাঁয়ে যে ঘটনাটা ঘটেছে এবং আজকেও সেটির একটি পর্যবেক্ষণ আমরা দেখতে পেয়েছি। এছাড়া আজকে যে বক্তব্যটি তারেক রহমান জানিয়েছেন ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে, তিনি বলেছেন যে যারা মব তৈরি করছে এবং তারা কেন গ্রেফতার হচ্ছে না বা সরকার তাদের বিরুদ্ধে ইমিডিয়েট কেন ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নটি রেখেছেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান। সো সেক্ষেত্রে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের আরেকজন অতিথিও যুক্ত হয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা মূল আয়োজনের দিকে যাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তুটি যেহেতু আমরা নির্ধারণ করেছি সন্ত্রাসী কোনো দলে নাই। আমরা জানি যে মিটফোর্ডে যে ঘটনাটি ঘটেছে সেটি সারা বাংলাদেশে একটি তাণ্ডব এবং একটা শঙ্কারও তৈরি করেছে সেই সাথে। এবং মিটফোর্ডের ঘটনাটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আজকে ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও রাজপথে নেমে এসেছেন এবং বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষ আজকে এই ঘটনাটির প্রতিবাদ জানিয়েছেন। সেক্ষেত্রে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন যে সন্ত্রাসী আসলে কোনো দলের নয়, অথবা দলের মধ্যে যদি থেকেও থাকে তাদেরকে বহিষ্কার করার একটা নির্দেশনামূলক আচরণ যেন থাকে দলের মধ্যে, এই কথাটিও উনি বলেছেন। এই সব কিছু মিলিয়ে আমরা শুরুতেই চলে যেতে চাই অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, আপনার কাছে যে পুরো বিষয়টি নিয়ে আমরা কিভাবে আলোচনা করতে পারি। ধন্যবাদ। সন্ত্রাসী কোনো দলের নয় এই কথা তো আমরা আজকে নতুন শুনছি না, এটা তো আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে তখনই হচ্ছে গিয়ে এই কথাটা চলে আসে যে সন্ত্রাসী কোনো দলের নয়। কিন্তু প্রকৃত অর্থে আমরা যদি দেখি এই যে ঘটনাটা ঘটলো সেটা দুটো জায়গা থেকে এটাকে দেখার বিষয় আছে। একটা হচ্ছে এই আমাদের যে সরকার বর্তমানে আছে সেই সরকারের ভূমিকা, সেটা নিয়ে অবশ্যই আমাদের কথা বলতে হবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে এই পার্সপেক্টিভ থেকে যে সন্ত্রাসী কোনো দলের নয় কি না, দলের বিলং করে কি করেন না। দেখুন, আমরা যেটা খুব পরিষ্কার যে ঘটনাটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আমরা 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় অনেক ধরনের সংস্কার অনেক কিছুর কথা বলছি, সেটা ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাঠামোগত কোনো পরিবর্তন বা কাঠামোগত তাদের ইন্টেনশন, অ্যাক্টিভিটিস, তাদের ফাইন্যান্স, এই ধরনের কোনো পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা আমরা যাচ্ছি না। আমাদের যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্টটা ছিল সেইখানে একটা চ্যাপ্টার ছিল যেখানে এই জিনিসপত্রগুলো নিয়ে কিছু প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু আপনি যে কনসেনসাস কমিশনের যে মিটিং হচ্ছে সেখানে কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা দেখছেন। আমরা ধরেই নিয়েছি যে আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে চলছে সেভাবেই চলবে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আমরা কোনো গরজ দেখছি না। কেন এই কথাটি বলছি? কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর ফান্ডিং যে সিস্টেমটা, টাকা পয়সা কিভাবে আসে সেটা খুব ট্রান্সপারেন্ট না। এবং সেইখানে হচ্ছে গিয়ে আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর যে সংগঠনগুলো আছে এখানে একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আছে। এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে তাদের কিছু লোকজনকে তাদের পালতে হয়, পুষতে হয়, যদি ওইভাবেই বলি কথাটা, যারা হচ্ছে গিয়ে তাদের হয়ে কাজ করেন, যাদের উপর হচ্ছে গিয়ে তাদের অনেক কিছু নির্ভর করে ক্ষমতায় টিকে থাকা, এবং এর বিনিময়ে তারা হচ্ছে কি সেই কানেকশনটা ব্যবহার করে বিভিন্ন সময় চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেন, যার একটা অংশ আবার যায় পার্টি ফান্ডে। সো এই যে ব্যাপারটা, এটার একটা রাজনৈতিক অর্থনীতি আছে। এই রাজনৈতিক অর্থনীতির জন্যই হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ধরনের লোকজনের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি এবং যেটা আমি বললাম এর কোনো পরিবর্তন আমরা দেখিনি। এখন এই যে সন্ত্রাসী কোনো দলের নয় এই কথাটা আমরা বলছি, এই যে লোকগুলো যে কাজগুলো করবেন, তারা যে হচ্ছে গিয়ে চাঁদাবাজি বলুন বা হচ্ছে গিয়ে টাকা তোলাই বলুন বা তারপর হচ্ছে গিয়ে ক্ষমতার যে অপব্যবহার তারপর যেটা করছেন, প্রত্যেকটা কিছুতে হচ্ছে গিয়ে তারা দলের নামটা ব্যবহার করছেন। একজন লোক শুধুমাত্র যাওয়া মাত্র চাঁদা চাইলে কেউ তাকে চাঁদা দেবেন না।
এই চাঁদা দেওয়ার পেছনে হচ্ছে গিয়ে তাকে সেই দলের নামটা ব্যবহার করতে হয়, সেই দলের কোনো একজন নেতার পরিচয়টা তাকে দিতে হয়। এবং আমরা দেখেছি যে মিটফোর্ডের যে ঘটনা, এটা তো হচ্ছে গিয়ে যারা জড়িত ছিলেন তারা তো খুব জোরের সাথেই বলেছেন যে তারা কোন রাজনৈতিক দলে বিলং করেন। আমরা যে বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো দেখছি সেখানে তো আমরা দেখছি যে খুব জোরের সাথেই লোকজন দাবি করছেন যে তারা কোন রাজনৈতিক দলের সাথে কখন বিলং করেন। কাজেই এই কথাটা বলা হচ্ছে এক ধরনের দায় মুক্তি, যে আমরা এর কোনো রেসপন্সিবিলিটি নিব না। এবং সেটা করতে যে এই যে যেটা বললাম যে এই রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাপনার যেই রাজনৈতিক অর্থনীতিটা আছে, তাদের যে প্রয়োজনীয়তা আছে, এটা থেকে বের হয়ে আসার যে দরকার ছিল, সেই জায়গাটাকে অস্বীকার করা হচ্ছে। সো এইটা হচ্ছে একটা বড় দিক। দ্বিতীয় যে দিকটা আছে সেটা হচ্ছে যে কথাটা আপনি একটু আগে বলছিলেন যে রাজনৈতিক দলগুলো এটা করছে, এটা যেমন ঠিক, আবার একই সাথে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে তো হচ্ছে গিয়ে খুব স্পষ্ট কোনো ভূমিকা নিতে দেখছি না। যেমন বলা হয় যখন যে তারা গ্রেফতার করেন, যেমন একটা জিনিস আমার কাছে এখন পর্যন্ত পরিষ্কার না, এই গ্রেফতার করার পরে ওনাদের কি হয়। আজ পর্যন্ত যে ঘটনাগুলো আছে সেটা লিস্টও আছে, ফলো আপটা কি, হ্যাঁ ফলো আপটা কি, তার পরবর্তীতে কি হচ্ছে, অ্যাবসলিউটলি, যে আসলে কতজনকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। দেন আমরা জানি যে অনেকের জন্য জামিন পাওয়া এখন অসম্ভব হয়ে গেছে। এইভাবে যাদের গ্রেফতার করা হচ্ছে তারা কি আসলে জামিন পাচ্ছেন কি পাচ্ছেন না, তাদের জন্য জামিনের ব্যবস্থাটা কি ওই একই রকমই কঠোর থাকছে, না হচ্ছে গিয়ে তারা খুব ইজিলি হচ্ছে গিয়ে বের হয়ে আসছে, এবং পরবর্তীতে তারা কি কাজ করছেন। আবার বহিষ্কার যারা হচ্ছে তাদের মধ্যে অনেকের ব্যাপারে আমরা শুনছি বহিষ্কারদেশ আইদার ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, অথবা হচ্ছে বহিষ্কারদেশ কখন তুলে ফেলা হচ্ছে সেই খবরটা আমরা পাচ্ছি না। সো দুইটা দিক থেকেই একটা চরম অব্যবস্থাপনা চলছে, যেটার ফল আমরা দেখছি। আমার মনে হয় যে এই দায়টা আপনার দুটো পক্ষকে নিতে হবে। আমি আপনার কাছে এই প্রসঙ্গে আবার আসবো। আমি এই মুহূর্তে সাংবাদিক মাসুদুল কামাল ভাইয়ের কাছে জানতে চাই, আমরা বিগত অনেকগুলো আলোচনার মধ্যে ইতিমধ্যে চলে এসেছে, মিটফোর্ডের এই ঘটনা একটা উদাহরণ হতে পারে কিনা যে এইটা নিয়ে বিএনপির দলীয়ভাবে এই যে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, বা কোনো একটা দলকে রাজনৈতিক দায় নেওয়ার একটা প্রবণতা সাধারণ মানুষ বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে। তো এই বিষয়ে বিএনপি ইতিমধ্যে তারেক রহমান সাহেব উনিও অবস্থান ঘোষণা করেছেন, ফখরুল সাহেব উনিও অবস্থান ঘোষণা করেছেন। এই পুরো ব্যাপারটিকে জড়িয়ে কোনো পক্ষ কি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটা করছে, এটা করছে। আমি ওই আলোচনায় যাওয়ার আগে আপনার মূল শিরোনামটাই বলি, যে বলছেন না সন্ত্রাসী কোনো দলের নয়। আসলে সন্ত্রাসী কোনো না কোনো দলের, দল ছাড়া সন্ত্রাসী হয় না। আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করি। ধরেন এই কাজটা যারা করছে, ছাত্র দল, যাদের নাম আসছে, ছাত্র দল অথবা যুব দল অথবা স্বেচ্ছাসেবক দল, এই লোকগুলি হাসিনা আমলে এই কাজটা করতে পারতো না। তখন যুবলীগ করতো, অথবা ছাত্রলীগ করতো, অথবা স্বেচ্ছাসেবক লীগ করতো। ওরা কোথায় এখন? ওরা এখন দড়ির উপরে আছে। তো এই 15 বছর এরা কোথায় ছিল? দড়ির উপর ছিল। তো যারা দড়ির উপর ছিল তারা হঠাৎ করে, মানে যারা আগে বিলাই ছিল তারা এখন সিংহ হয়ে গেল কেমন করে? দলের কারণে হয়েছে ভাই। ব্যাপারটা সিম্পল। এরা বিএনপির সঙ্গে সম্পৃক্ত না হলে কাজটা করতে পারতো না। কোনো বাম দল করতে পারবে? যে কোনো একটা বাম দল করতে পারবে? পারবে না তো। এখন এরা কেন করতে পারে? এটা তো সরকারে নাই, তাহলে কি কারণে করে? করতে পারে এই কারণে যে যারা এদেরকে থামাবে, তারা মনে করে এদের দল তো আগামীতে ক্ষমতায় আসবে। এখন আমি যদি এদেরকে থামাই, একটা পানিশমেন্ট পোস্টিং দিয়ে দিবে, অতএব তারা থামাতে চায় না। দেখেন 3 লাখ টাকা করে থেকে চাঁদা চেয়েছে, 3 লাখ টাকা করে অনেকদিন ধরে চাচ্ছে। আজকে চূড়ান্ত, মানে বুধবার দিন চূড়ান্ত হিটটা তারা করছে। তো যতদিন ধরে চাচ্ছে ততদিন ধরে পুলিশ কোনো অ্যাকশন নেয় না কেন? দেয় নাই কারণ তারা মনে করছে নেওয়া যাবে না, কারণ এ তো ক্ষমতায় আসতেছে। কাজেই দলের নয় কথাটা একদম ভুল। কথাটা হলো সন্ত্রাসীরা সবসময় কোনো না কোনো দলের। দল না হলে বাংলাদেশে এখন সন্ত্রাসী করা সম্ভব না। আগেকার দিনে শুনতাম আন্তঃজেলা ডাকাত দল, অমুক দল, তমুক দল, মানে ওরা হলো প্রফেশনাল ডাকাত। ওগুলো এখন আর নাই, এখন হলো দলীয় ডাকাত। আপনি কোনো না কোনো দলের সঙ্গে আছেন বলে আপনি ডাকাতি করতে পারছেন। এই প্রসঙ্গে মাসুদ ভাই, যদি আমি এর সাথে আরেকটি প্রশ্ন যোগ করে দিই, আপনি আরো আলোচনার মধ্যে এই বিষয়েই বলছি, যেভাবে ধরেন বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল, যেহেতু ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ এখন এর প্রভাবটা কম, তো এখন তো অন্তর্বর্তী সরকার চলছে, তো সেক্ষেত্রে
বিএনপিকে টার্গেট করে বা দলীয়ভাবে সবাই কি বিএনপিরই লোক, এটাকে নিশ্চিত করে বলা যায়? আর আইন শৃঙ্খলা বাহিনী কি তাহলে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি তাহলে সক্রিয় নয়? না, আপনি ওই পয়েন্টটা আমি প্রথমেই আপনি বলছিলেন, ওই লাইনে আমি যাবো একটু পরে। সেটা হলো কি আপনার যে ধরেন সরকার তো একটা তো মানে গভর্নমেন্ট একটা আছে দেশে, অবশ্যই তাদের কাজটা কি? তাদের কাজটা হলো এখানে দুটো ঘটনা। একটা হলো তাদের কিছু বললেই বলে কি পুলিশের মনোবল নষ্ট হয়ে গেছে। তো আপনি যদি বুঝেন পুলিশের মনোবল নষ্ট হয়েছে, তো মনোবল গড়ে তুলেন না। কেন 1 বছর অনেক লম্বা সময় ভাই। 1 বছর পুলিশের মনোবলকে আবার জাগ্রত করার জন্য আপনি কি করছেন? কিছুই করেন নাই, কিন্তু হাউতাস করছেন যে পুলিশের মনোবল নাই। পুলিশের মনোবল জাগ্রত করার জন্য আমার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা তো 3টা সময় প্রেস কনফারেন্স করে। এতে কি পুলিশ জাগ্রত হবে? হবে না তো, এবং হয়ও নাই। তো এখন এই জাগ্রত করার জন্য যে জিনিসটা করার দরকার ছিল সেই কাজটাই তো আপনি করতেছেন না করে বলেন যে পুলিশ। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো কি আমি যেটা পার্সোনালি মনে করি ভাই, এখানে কতগুলি গেম আছে। গেমগুলো কি এই সরকারের মধ্যে আমার কেন যেন মনে হয় এই সরকারের মধ্যে এক ধরনের চিন্তা কাজ করে, এক ধরনের প্রবণতা কাজ করে। সেটা হলো বিরাজনীতিকরণের একটা প্রবণতা কাজ করে। ওনারা খুব স্লোলি মানুষের মধ্যে একটা চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে সকল পলিটিক্যাল পার্টি এক, পলিটিক্যাল পার্টি দিয়ে তোমার সমস্যার সমাধান হবে না, এই জন্য দরকার একটা নন পার্টিজান গভর্নমেন্ট, যেমন আমি ডক্টর ইউনূস, আমি এটা এবং এই জন্য কিন্তু দেখবেন মাঝখানে 5 বছর ডক্টর ইউনূসকে চাই, কে বলতেছে উনি যতদিন বেঁচে থাকেন আজীবন ওনাকে চাই, এই ধরনের একটা হুজুগ কিন্তু মাঝখানে তোলা হয়েছিল। এটা আবার উঠবে, নিশ্চিত থাকেন। এটা কেন করা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো কিছু পারবে না, এবং আওয়ামী লীগ পারে নাই। আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসতেছে, আর বিএনপিতে স্বৈরাচারই হবে। এই ডিসিশনটা আপনি কী করে নিলেন? বলবেন যে আগে ছিল। কত আগে ছিল? বিএনপি ক্ষমতা ছিল 17-18 বছর আগে। তো 17-18 বছর আগে আপনি একজনকে যেরকম দেখছেন সে ওরকমই আছে, আপনি কি করে ভাবেন? চেঞ্জ তো হতে পারে। এই এতগুলো বছরের মধ্যে তো অনেক কিছু চেঞ্জ হয়। তো সেই জিনিসটাই আমি বলছি যে এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসবে, এটা এত সরলীকৃত একটা বক্তব্য চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর একটা কারণ বলি আপনাকে আমি, দেখেন কিছুদিন আগে এই লালমনিরহাটের আপনার পাটগ্রামে থানায় একটা ঝামেলা হলো, এবং তার সঙ্গে বিএনপির কিছু লোক জড়িত আছে বলে বলা হলো, কনফার্ম না, বলা হলো না বিএনপির লোক জড়িত আছে। ওখানে ওই সময়ে জামাতের আমির বললেন, পাটগ্রামের উদাহরণ দিয়ে বললেন এখন নির্বাচনের পরিবেশ নেই। উনি যখন পাটগ্রামের উদাহরণ দেন তখন কিন্তু উনি পটিয়ার উদাহরণটা আবার দেন না, কারণ পটিয়া আবার বিএনপি নাই, ওইখানে অন্য কোনো দল আছে, ওই উদাহরণ উনি দেন না। তো সবাই না এই ঘটনার থেকে নিজস্ব রাজনৈতিক ফয়দাটা নেওয়ার চেষ্টা করে। ওনাদের রাজনৈতিক ফয়দাটা কি? ওটা আবার শেষে এটাও বলেন যে আমাদের দলের কারোর নাম কিন্তু এর সঙ্গে জড়িত নাই। এখন নাই, এটা একদম যে মিথ্যা বলছেন তাও না, আসলেও নাই, কারণ ওনাদের দলের উপর নিয়ন্ত্রণটা ভালো আছে। আবার মাঝখানে দেখলাম যে একটা পাওয়াগুলো খবর কয়েকদিন আগে তাকে তারা বহিষ্কারও করলো, কাজে একদম নাই তা না। তো এখন এই বহিষ্কার করার নির্দেশনা কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যানের কাছ থেকে এর আগেও এসেছে, আজকেও এসেছে, মিটফোটের ঘটনার পরও এসেছে। দেখেন এটা আবার অন্য জিনিস, এটা অন্য জিনিস, এইভাবে ওনারা থামাতে পারবেন না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরা যাক একটা পাতিল খুব গরম হয়ে গেছে, চুলার উপরে আছে, গরম হয়ে গেছে, এখন পাতিলটাকে ঠান্ডা করতে হবে। আপনি হাতের মধ্যে একটু পানি নিয়ে আমাকে ছিটাই দিলেন, ছ্যাঁচ ছ্যাঁচ করে শব্দ হবে, কিন্তু পাতিল ঠান্ডা হবে? পাতিল ঠান্ডা হবে না। ওনারা যেটা করতেছেন ওই ছ্যাঁচ ছ্যাঁচ করে শব্দ করতেছেন, যে দেখো আমরা থামানোর চেষ্টা করছি। ওনারা থামান কোনগুলো? ওনারা থামানোর যেগুলো মিডিয়াতে আসে। ঘটনা ঘটছে বুধবারে, আমরা জানতে পারছি শুক্রবারে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে। তো উনি কি বুধবারে ওনাদেরকে বহিষ্কার করছে? করে নাই তো। ওনার দলের লোক জানে না এই ঘটনাতে বুধবার দিন ঘটে গেছে? জানে। পুলিশ জানে না? জানে। তুই কোনো আওয়াজ দেয় নাই। যখন পাবলিক হয়ে গেছে বিষয়টা, তখন সবাই উঠে পড়ে লাগছে, তখন এই দেয় বিবৃতি, ও করে মিছিল, ও করে বহিষ্কার, এইগুলির ভাই মানে লোক দেখানো। এগুলি একটা ঘটনা, একটা প্রতিক্রিয়াকেও আমি মনে করি না যে আসলে আন্তরিকভাবে তারা এই সমস্যাগুলোর সমাধান চায়। এটা দেখানোর জন্য করতেছে। তো ওদিন তারা করতো, তারা বুধবার দিন করতো, আমরা ওনাদের বহিষ্কারের আদেশ শোনার পর বুঝতাম, তত বুঝি নেই।
মাসুদ কামাল, আপনার কাছে আমি আবারও আসছি। এবার আমরা আবারও ডক্টর আসিফ আপনার কাছে জানতে চাচ্ছি, আলোচনাটা যেদিকে এগোচ্ছে যে মব তৈরি হচ্ছে, তারপর সারা দেশে প্রতিবাদ মিছিলও হচ্ছে, মাসুদ ভাই যেভাবে কথাটি বললেন যে গ্রেফতার করার ক্ষেত্রে বা দল থেকে বহিষ্কার করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া, এই ব্যাপারটাই আপনার আলোকপাতটা কি? ধন্যবাদ। আমার মনে হয় না যে এই বহিষ্কার করা বা দল থেকে ইসে করা এটা আসলে এই মুহূর্তে খুব গ্রহণযোগ্য কোনো সমাধান বা এটাতে আসলে কিছু যায় আসে এখন। কারণ আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বারবার শুনে যাচ্ছি, আমরা এতজন নেতাকর্মীকে বহিষ্কার করেছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে জায়গাটা এসে আলোচনাটা থামছে যে আপনি যে বহিষ্কার করছেন এটা কি কোনো ধরনের ডিটারেন্স হিসেবে কাজ করছে কিনা, এর ফলে কি আপনার দলের উপরে কোনো কর্তৃত্ব স্থাপিত হয়েছে, এর ফলে কি হচ্ছে গিয়ে দলের নেতাকর্মী যারা আছে তারা কি আপনার কথাবার্তা শুনছেন, এই ধরনের কোনো ধরনের পরিবর্তন আপনি দেখছেন কিনা। যদি না দেখি, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি চাঁদাবাজির ইস্যু ছিল, তারপরে সেটা সহিংস ঘটনার দিকে মোড় নিচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে এখন হত্যাকাণ্ড, এবং আজকেও তো দেখলাম হচ্ছে গিয়ে আরও একটা জায়গায় হচ্ছে গিয়ে এরকম ঘটনাগুলো ঘটছে। তাহলে এটা তো ঘটে যাচ্ছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এটার মানেটা কি দাঁড়াচ্ছে? এটার মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনি যে বহিষ্কার করার যে হুমকিটা দিচ্ছেন বা করছেনও, সেইটা আসলে কোনো ধরনের কাজে লাগছে না। দ্বিতীয়ত এটা একই সাথে যে জিনিসটা প্রমাণ করে, যেটা খুব দুঃখজনক, সেটা হচ্ছে যে আপনার যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ বা যারা আছেন তাদের সাথে তাদের হাতে আসলে কন্ট্রোলটা নেই, তারা কন্ট্রোল করতে পারছেন না। এখন যে প্রশ্নটা তাহলে চলে আসে, আপনি যদি সিরিয়াসলি ব্যবস্থা নিতে চান, তাহলে যদি দায়ভার এই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের হাতে থাকে, যুবদলের কেন্দ্রীয় নেতা বা আপনি কি এই যে গত 10, 11, 12 মাসে এই নেতৃবৃন্দতে আপনি কোনো পরিবর্তন এনেছেন? আপনি যখন দেখছেন যে আপনার দল, এবং সিরিয়াসলি বলতে গেলে এই অ্যাক্টিভিটিসগুলোর তো একটা ইম্প্যাক্ট ভোটে পড়ছে অবশ্যই, এবং যেই যে ভোটে পড়ছে, যেইটা সেটা রাজনৈতিক দল আসলে নির্বাচনমুখী, নির্বাচনের জন্যই তারা এটা যে নেগেটিভলি এফেক্ট করছে, তাহলে এই যুব দল বা যদি হচ্ছে গিয়ে ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দল যারা এই কাজগুলো করছে, আপনি পুরো সাংগঠনিক কোনো শুদ্ধি অভিযান বা কোনো কিছুকে আপনি চালিয়েছেন? আপনি কি অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে ফর আ টাইম বিং একটা পজ দিয়ে যে আমরা একটু দেখি, এরকম কোনো কিছু করেছেন? এই কোনো কিছুই আমি করছি না, নেতৃবৃন্দতে কোনো পরিবর্তন আনছি না, আমি জাস্ট বহিষ্কার করছি। এবং নির্বাচন প্রসঙ্গে কিন্তু মির্জা ফখরুল ইসলাম কিছুক্ষণ আগে উনি কিন্তু বলেছেন যে গণতন্ত্রে যাওয়ার প্রধান বাহন হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন নেই বলেই আজকে দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং আইন শৃঙ্খলার যে অবনতির কথাগুলো আসছে, ওনাদের একটা জোরালো দাবি হচ্ছে নির্বাচনে নেই দেখে, বা নির্বাচন করার পরে যে সরকার গঠন হয় সেটি আসলে বিলম্ব হচ্ছে বিধায়ী এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এখানে এই যে উনি কার্যকারণ বলছেন, আমি এটা তো পরিষ্কার হচ্ছে না কেন? নির্বাচন হওয়া মাত্র এখন যারা করছেন, এটা মির্জা ফখরুল ইসলামের না, আমি ওইটাই বলছি, আমার কাছে কার্যকারণটা পরিষ্কার হয়নি। মানে তাহলে হচ্ছে কি জিনিসটা এইরকম দাঁড়াচ্ছে যে তার মানে ব্যাপারটা তো ঠিক অন্যরকম হতে পারে। ধরা যাক উনারাই জিতলেন ক্ষমতায়, এখন যারা করছেন তারা আরেকটা ফ্রি পাস পেলেন, এই ঘটনা যদি আরো বেড়ে যায় এবং তখন যদি ওনারা কন্ট্রোল করতে পারেন, তার মানে কি ওনাদের আসলে কন্ট্রোল করার সামর্থ্য ছিল কিন্তু ওনারা করেননি। এটার মানেটা কি তাই দাঁড়াচ্ছে? তাহলে মানে এখন এইখানে এই যে কার্যকারণটা কথা, সরকারের ব্যর্থতা থাকতে পারে, আমি সেটা নিয়ে দ্বিমত পোষণ করছি। আসিফ, আমার এখানে আরেকটি, আমি মাসুদ কামাল ভাই ওনার কথাও শুনছিলাম, আপনার কথাও শুনছিলাম, মিটফোর্টের ঘটনার উপর যদি আমরা একটু যদি যেটাকে বলে যে গভীর আলোকপাত যদি করি, আমরা কি ধরিয়ে নিচ্ছি যে সন্ত্রাসী বিএনপির? মানে কারণ যেভাবে প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে, তাহলে এই যে অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, তাহলে কি অন্তর্বর্তী সরকারকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, নাকি রাজনৈতিক দলের এত ক্ষমতা যে সে সরকারে না থেকেও কন্ট্রোল করতে পারছে? এই দুটো বক্তব্যের মধ্যে তো কোনো পার্থক্য দেখছি না। সরকার ব্যর্থ হতে পারে, তার মানেই যে এটা প্রোপাগান্ডা হয়ে যাচ্ছে তা তো না, একটা তার একটার পরিপূরক না। মানে আমার কথাটা হচ্ছে যে সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, মানলাম, কিন্তু তার ফলশ্রুতিতে বিএনপি যে দুইজন তাদের নিজের দলের লোকজনকে যে বহিষ্কার করেছে এই কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে, সেটা কি মিথ্যা হয়ে যাচ্ছে? এইখানে যে যারা ছিলেন তাদের যে দলীয় পরিচয় আছে সেটা কি মিথ্যা হয়ে যাচ্ছে? এবং এইখানে এই বিরোধের যে জায়গাটা ছিল, সেখানে যে রাজনৈতিক পরিচয়টা ব্যবহার করা হয়েছে, যেটা ভিডিও ফুটেজে সব কিছুই আমরা দেখেছি, সেটা কি মিথ্যা হয়ে যাচ্ছে? এই প্রত্যেকটা জিনিসের কোনোটাই তো প্রোপাগান্ডা নয়। খুব ইজিলি প্রোপাগান্ডা বলে দেওয়াটা আমার মনে হয় সবসময় এটা একটা সঠিক হিসেবে চলে না। আমার মনে হচ্ছে যে যেটা বললাম, যে সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এইটা যেমন সত্য, পাশাপাশি এইখানে যে রাজনৈতিক দল, যেটা মিশো বললেন যে সন্ত্রাসী অবশ্যই কোনো না কোনো দলের, সেই দলের পরিচয়তেই হচ্ছে গিয়ে কাজটা হয়েছে। এই দুইটা জিনিসটা একই জায়গায় একইভাবে হচ্ছে গিয়ে থাকতে পারে, অবস্থান করতে পারে, একটা দিয়ে তো আরেকটাকে নালিফাই করার কোনো দরকার নেই। এখানে দুইটা ঘটনাই তো সত্যি হতে পারে এবং সত্যি হয়েছে। এরপরে আমি মাসুদ ভাই আপনার কাছে আবারও আসছি। দর্শক, এই মুহূর্তে RICL গণতন্ত্র অনুষ্ঠানে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরছে কিছুক্ষণ পর।
দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল এর জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম সন্ত্রাসী কোনো দলে নয় এই বিষয়ে। যথারীতি বিরতির আগে বলেছিলাম সাংবাদিক মাসুদ কামাল আপনার কাছে আমরা আবারও ফেরত আসছি। আমাদের যে প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলছি সন্ত্রাসী কোনো দলে নয়, সেই সাথে আমরা জানি যে আমরা জুলাই মাসের উপর দাঁড়িয়ে আছি আজকে যে আয়োজনটি করছি, এবং 1 বছর পার হলো 2024 জুলাই থেকে 2025 জুলাই একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা স্বপ্ন বা নতুন বাংলাদেশের একটা বীজ বপন করেছিল তখন আমাদের শিক্ষার্থীদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের, বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের সবার সম্পৃক্ততায়। তো যেহেতু আজকে 1 বছর পূর্তি, সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান বা সেমিনার ওয়ার্কশপ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে আজকের অবস্থানে দাঁড়িয়ে এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করে এসেছিলাম, পুরো বিষয়টার উপর আপনার আলোকপাত কি? শুনেন, আমি বলি আপনাকে, 1 বছর আগে নতুন কোনো সম্ভাবনার বীজ রোপণ করা হয়তো হয়েছিল, কিন্তু সমস্যা হয়েছে কি, বীজটা যেখানে রোপণ করা হয়েছে না, তার উপরে একটা জগদ্দল পাথরের মতো কিছু লোক দাঁড়ায় আছে। ওই বীজ থেকে আর অঙ্কুরোদ্গম হচ্ছে না, কারণ দাঁড়ায় আছে তো, ও পা না সরানো পর্যন্ত অঙ্কুরোদ্গম হবে না। এটা হলো 1 নম্বর কথা। হাহুতাশ একটা অনেকে করে যে সেই ঐক্য কেন নাই, সেই ঐক্য থাকার কোনো কারণই নাই, থাকবে কেন? ওই সময় ঐক্যটা হয়েছিল কেন? ওই সময় ঐক্যটা হয়েছিল আমাদের সবার সামনে একটা দানব ছিল, শেখ হাসিনা, তার সরকার একটা দানবের মতো আমাদের সবার সামনে দাঁড়িয়েছিল। তার উপস্থিতির কারণে আমরা সবাই আমাদের নিজেদের জীবনকে বিপন্ন বোধ করছিলাম, সবাই মিলে তাকে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে গেছে। সেখানে কোনো নেতা ছিল না, অনেক নেতা এখন খাড়াই গেছে, অনেকে মেটিকুলাসকে কি যেন খুঁজে, ওখানে খুঁজুক, আরেকজন স্বীকৃতি দেয়, আমেরিকায় যায় স্বীকৃতি দেয়। যে লোক স্বীকৃতি দেয় ডক্টর ইউনূস, উনি তো আন্দোলনের সঙ্গেই ছিল না, এই আন্দোলনের কোনো জায়গায় সে ছিল না। বাই চান্স যে আগে দেখতাম না, বাগদাদের রাস্তা হাতে ছেড়ে দেয়, হাতি ধরে ধরে নিয়ে এসে সে রাজা হয়, উনি হলো সেরকম রাজা। এটা হলো রিয়েলিটি রে ভাই, মানতে হবে আপনাকে। কাজে এই আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, তার মাধ্যমে ওই স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, জায়গাটা খালি হয়ে গেছে। এখন কাকে বসানো চায়, কাকে বসানো যায় বলে ওনাকে আইনা বসাই দেওয়া হয়েছে। ওনাকে যে বসাইছে এটা যে একটা দায়িত্ব, এটাও এই ভদ্রলোক বুঝতে পারে নাই। উনি এখানে বসে নিয়ে উনি ওনার কাজ করতেছে, ওনার যে এজেন্ডাগুলি আছে সেগুলি করতেছে। ওনার গ্রামীণের কত বছর পর্যন্ত তার ট্যাক্স ফ্রি করতে হবে সেটা করে নিছে, নিজের মামলাগুলিকে নির্বাহী আদেশে প্রত্যাহার করে নিছে, গ্রামীণের নামে ইউনিভার্সিটি নিয়ে নিছে, ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ে নিছে, এগুলি নিয়ে নিছে। উনি ওনার কাজগুলি করতেছেন, আর কোনো কাজ নাই। ওই ইলন মাস্কের সঙ্গে চুক্তি করতেছে গ্রামীণের, কেন এই কাজটা গ্রামীণ ছাড়া অন্য কেউ করতে পারতো না? কোনো প্রমাণ হয়েছে, কোনো টেন্ডার হয়েছে, কোনো আলোচনা হয়েছে? ইলন মাস্কের আমাজনও তো এই আপনার স্যাটেলাইট দেয়, তো ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে? হয় নাই। উনি ওনাকে নিয়ে বসছেন যে এটা নিয়ে করলে ট্রাম্পের কাছাকাছি যাওয়া যাবে। ট্রাম্প তার নিয়ে হাসি ঠাট্টা করতে হবে, কারণ ট্রাম্পের কাছাকাছি যাওয়ার জন্য ইলন মাস্ককে ধরছিল। যে মই ধরছে এই মইটা আর ওই পর্যন্ত যায় না, পরে বাইকে দিয়েছে, হিতে বিপরীত হয়ে গেছে। কারণ হিতে বিপরীতের কারণে 35% ট্যাক্স পেয়ে গেছি আমরা উপহার হিসেবে। এখন তো যান যায় আমাদের, এই যান যে যাবে, এই যান সহজে ফিরে যেতে পারবে না। এই ট্যাক্স মৌকুব করার জন্য বিদেশের লোক পাঠায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টারে, তো কি ওখানে তার কাউন্টার বার্তার সাথে আলাপ করবে? ফালতু সমস্ত কাজ করবে। এরা হলো কি, ওই যে বললাম না যে বীজের উপর দাঁড়ায় আছে, এরা দাঁড়ায় আছে। যতদিন এরা এখানে থাকবে ততদিন ওই সম্ভাবনার বীজ আর অঙ্কুরোদ্গম হবে না ভাই। এটা হলো রিয়েলিটি। এখানে যতক্ষণ পর্যন্ত একটা মানে আপনার রেগুলার গভর্নমেন্ট না আসবে, এই গভর্নমেন্টের কোনো একটা কাজে কোনো জবাবদিহিতা আছে? কোনো জবাবদিহিতা নেই। উনি একটা কাজ করছেন, এই কাজটা ভালো কি মন্দ প্রশ্নগুলো উনি উত্তর দেন না। হঠাৎ করে ঈদের আগের দিন বলতেছে যে এপ্রিল মাসে নির্বাচন হবে। আমি বললাম, হোয়াই এপ্রিল? ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াই এপ্রিল, কেন মার্চ নয় অথবা কেন মে নয়? আপনি আমাকে ব্যাখ্যা করেন। কোনো ব্যাখ্যা দিচ্ছে? কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা নাই। এদিকে বিএনপি আন্দোলন করে যে ডিসেম্বর 31 ডিসেম্বরের পরে একদিনও না। কিন্তু মাসুদ কামাল সাহেব, সবাই তো নির্বাচনের রোড ম্যাপটি চাচ্ছিলেন। বিভিন্ন জনসভায় জামাত ইসলামের নায়েব আমির বলেন, তারপরে বিএনপি, ইভেন এনসিপি, তারাও 2 থেকে 3টি আসনকে বলেছে যে আমি 2 থেকে 3টি আসনে ভাগ বাটোয়ারা করে এই বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তারা কিন্তু আসলে নির্বাচনের রোড ম্যাপটি চাচ্ছেন। চাওয়া তো আমিও চাই,
সেটাই তো আমার কথা হলো আপনি যে এপ্রিলে কথাটা ঘোষণা করলেন এটা কেন, কারণটা বলবেন না? আমি আপনার এখানে 11টার সময় আসছি, আমি তো 11:30 আসতে পারতাম না, আমার 11টায় আসতে হইতো, তাহলে এই প্রোগ্রামটা আমি ধরতে পারতাম না। একটা কারণ তো লাগবে 11টায় আসার, এটাই হলো কারণ। উনি কেন এপ্রিল, মানে একটা ব্যাখ্যাটা আসলে সাধারণ মানুষ আসলে ডিসেম্বর চেয়েছিল? বাংলাদেশের জন্য নির্বাচনের আইডিয়াল টাইম হলো অক্টোবর থেকে ডিসেম্বর, এটা আইডিয়াল টাইম একদম। আসলে এছাড়া অন্য যখনই দিবেন কোনো ঝামেলা থাকবে। তুমি দিলেন এপ্রিল, কেন এপ্রিল? আবার এদিকে দেখেন পলিটিক্যাল পার্টি, একটা বিশাল পলিটিক্যাল পার্টি, তারা নাকি জনগণের পার্টি, কে? বিএনপি। তারা ডিসেম্বর পর্যন্ত আন্দোলন করতেছে, তো তার আন্দোলনের সঙ্গে আমিও আছি, কারণ আমারটা মিলে গেছে, আমিও ডিসেম্বর চাই। তো হঠাৎ করে 13 জুন উনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেলেন, কেন গেলেন ভাই? আপনি ইচ্ছা হলো চলে গেলেন, আপনার ইচ্ছা, আপনি বিএনপি লিডার মানলাম, আপনার ইচ্ছা হলো আপনি ডিসেম্বর থেকে 2 মাস পিছিয়ে দিলেন, হলো। তাহলে আপনার সঙ্গে জনগণ কোথায়? ভাই বিএনপির জন্য কিন্তু আমি না, আমার জন্য বিএনপি। যখন পলিটিক্যাল পার্টিগুলো এই চিন্তাটা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে পলিটিক্যাল পার্টি হয়ে উঠবে না। সমস্যাটা হলো এই জায়গায়, এবং এই জায়গাটা কখন বাস্তবায়িত হবে, এটা কখন মানে আপনার ফলপ্রসূ হবে, তখনই হবে যখন নাকি পলিটিক্যাল পার্টিগুলি জনগণকে ভয় পাবে। যখন নাকি নির্বাচনটা হবে তখন সে ভয় পাবে যে এই পাবলিক আগামী এবার আমার ভোট দেবো না যদি আমি এগুলি করি। আমি ডক্টর আসিফ আপনার কাছে আবারও ফিরতে চাই, একই প্রশ্ন যে গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে আসলে গুণগত কোনো পরিবর্তন এসেছে কিনা, অথবা আমরা এই যে সাবেক ফ্যাসিস্ট যে আচরণ সেখান থেকে রাজনৈতিক দলগুলো বের হতে পেরেছে কিনা, অথবা সাধারণ মানুষ হিসেবে আমরাও কি শিক্ষাটা নিতে পেরেছি কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে কথাটা বললেন আমি কথাটার সাথে একমত, যে আমরা যে ধরে নিচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়েছে, সেই ঐক্য টিকে থাকবে, এটার কোনো বাস্তবসম্মত কোনো ভিত্তি নেই। একটা কমন এনিমিকে কেন্দ্র করে আপনি যখন একসাথে হন, সেই কমন এনিমি যখন চলে যায় আপনার ঐক্যের আর কোনো ভিত্তি থাকে না। এখন আমরা আসলে এখানে যেটা হচ্ছে যে আমরা আসলে কি চেয়েছিলাম, যে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আমরা, এবং এইখানে যখন আমরা গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করি, গণ কথাটা আমরা বারবার ভুলে যাই। আমরা বলি এটা ছাত্র জনতার, এই যে এই জনতার মধ্যে যারা ছিলেন, আপনি হচ্ছে গিয়ে যদি গাজীপুরে শ্রমিকদের কথা বলেন তারা ছিলেন, উত্তরার দিকে যদি যান সেখানে গার্মেন্টস যারা ছিলেন তারা ছিলেন, আপনি ঢাকার ইসের দিকে দেখেন, চারপাশে দেখেন রিক্সাওয়ালারা প্রচণ্ডভাবে এটাতে অংশগ্রহণ করেছেন, এবং ঢাকার বাইরে যখন আপনি যাচ্ছেন উপজেলা সদরে, এটা গণমানুষের অভ্যুত্থান ছিল। এখন সেই জায়গা থেকে যখন আশা আকাঙ্ক্ষার জায়গায় আসি, যে প্রথম আশা আকাঙ্ক্ষা যেটা অনেকেই বলার চেষ্টা করেছেন, শেখ হাসিনা সরকারের পতন, সেই ক্ষেত্রে আপনার আশা পূরণ হয়েছে। দ্বিতীয় যে জায়গাটা, যে আমরা যেটা বারবার বলার চেষ্টা করা হয়েছিল, যেটি আগস্টের 3, 4, 5 তারিখের দিকে আসছে, যে আমরা একটা সিস্টেমেটিক পরিবর্তন চাই যাতে ভবিষ্যতে এই ধরনের কোন একটা সিস্টেম দাঁড়াতে না পারে, একটা অগণতান্ত্রিক একটা এই ধরনের সাথে পরিবর্তিত না হতে পারে। সেটার ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে কি আমরা যে খুব বেশি সফল হতে পেরেছি এখন পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। আমরা যে সংস্কার নিয়ে কথাবার্তা বলছি, সংস্কার নিয়ে কথাবার্তাগুলো একটা জায়গায় এসে বারবার হোঁচট খাচ্ছে। এইখানে কোনো স্পষ্ট দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। এখানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের জায়গা, সেই জায়গায় পৌঁছানোর কোনো কিছু আমরা দেখছি না। কিন্তু তারপরেও একটা আলোচনা চলছে, কিন্তু যে জায়গাটা আমরা মোটামুটিভাবে ব্যর্থ হয়েছে বলা যায় সেটা হচ্ছে এই যে যেটা বললাম, যে গণ অভ্যুত্থানটা যদি গণমানুষের অংশগ্রহণের অভ্যুত্থান হয়, এই গণমানুষরা যে হারিয়ে গেল তাদেরকে আমরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারলাম না। আমরা এই অভ্যুত্থানের সময় আমরা নারীদের ব্যাপক হারে অংশগ্রহণ দেখেছি, আজকে আমরা নারীদের দেখতে পাচ্ছি না। এর কারণটা কি আসলে কি মনে করেন? এখানে মানে যেটা হতে পারে, যেখানে অনেকগুলো কারণ আছে। যে প্রথমত এই জায়গাটা আমরা যে সংস্কার প্রক্রিয়াগুলো যেটা আমরা করেছি, এই প্রক্রিয়ায় কি আপনি এটা অংশগ্রহণমূলক ছিল? আমরা 11টা থেকে 13টা সংস্কার কমিশন আমরা তৈরি করেছি। এই কমিশনগুলোতে নারী সদস্য কতজন ছিলেন? এই সংস্কার কমিশনগুলোতে আমরা যদি হচ্ছে গিয়ে এথনিক মাইনরিটি যে গ্রুপটাগুলো আছে সেখান থেকে কতজন ছিলেন? বিভিন্ন শ্রমজীবী যারা ছিলেন তাদের অধিকার সংক্রান্ত আমরা মাত্র একটা শ্রম কমিশন সেখানে হচ্ছে গিয়ে দেখেছি। নারীদের জন্য আমরা একটা কমিশন বানিয়ে দিয়েছি, কিন্তু অন্যান্য বিষয়গুলোতে যেখানে নারীদের মতামত গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ, সেই জায়গাতে আমরা নারীদের পার্টিসিপেশন এসে করিনি। তাহলে সরকার তো বাই ডিজাইন ইনক্লুসিভিটি যেটা এনশিওর করার কথা, সেই জিনিসটা তো হচ্ছে গিয়ে করতে পারেননি। আমরা এখন পর্যন্ত শিক্ষা বিষয়ে আমরা কোনো আলাপ আলোচনা দেখিনি। তাহলে আমরা যে বলছি যে আমরা পরিবর্তন চাই এবং এই যে মানুষের আকাঙ্ক্ষাগুলোর হচ্ছে কি একটা রিফ্লেকশন চাই, কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা রিফ্লেকশন করার যেই এভিনিউ বা চ্যানেল যেটা তৈরি করার,
গত 10-11 মাসে আমরা কি সরকার কর্তৃক দেখেছি সেই চ্যানেলগুলো তৈরি হতে? রাজনৈতিক দলগুলোর উপর আমরা দায় দিতেই পারি, সেটা ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তো সেটা তার নিজের ইন্টারেস্টে চলবে। যে বড় রাজনৈতিক দল যে আশা আছে যে সে ক্ষমতায় আসবে, সে তো যত দ্রুত ক্ষমতায় যেতে চায় এবং যে ধরনের সংস্কার তার হাতে পায়ে শিকল পড়াতে পারে সেই সংস্কারগুলোকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা তার ন্যাচারাল রেশনাল টেন্ডেন্সি। ডক্টর আসিফ, আপনার এই প্রসঙ্গে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে আজকেও কিন্তু মিটফোর্ডের ঘটনার পরে ছাত্রছাত্রীরা রাস্তায় যে নামছে এবং বিভিন্ন দাবি দাওয়া বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে একটা কালচার তৈরি হতে পারে যে এখান থেকে এই যে ফ্যাসিস্ট আচরণ থেকে বের হয়ে এসে প্রত্যেকটি জনমতের যে একটা প্রিভিলেজ বা প্রায়োরিটি থাকা দরকার, শুধুমাত্র সাধারণ নাগরিক হিসেবেও তার কিছু অধিকার আছে এবং সেগুলোর জন্য আসলে অন্তর্বর্তী সরকার কি আসলে এই যে গুণগত পরিবর্তনটার জন্য সেভাবে কাজ করে যাচ্ছে? দেখুন, মানে একটা তো হচ্ছে কি কোনো একটা ঘটনা ঘটছে, আপনি রাস্তায় নেমে আসছেন, সেটা আপনার প্রতিবাদ করার যে ভাষা বা আপনার প্রতিবাদ করার যে কালচার, সেটাকে হচ্ছে কি আপনি এটাকে প্রমোট করছেন, উইচ ইজ গুড। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে আপনি প্রতিবাদ করছেন, কেন করছেন? নিশ্চয়ই এই উদ্দেশ্যে না যে এরপরে আবার একটা ঘটনা ঘটবে, আমি আরও বড় লোকজন নিয়ে নামবো। সেটা তো একটা ইম্প্যাক্ট চান। আপনার প্রতিবাদের ফলে এই ঘটনাটা হয় বন্ধ হবে, অথবা হচ্ছে গিয়ে সরকার বা রাজনৈতিক দলগুলো এমন কোনো একটা পদক্ষেপ নেবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এটা তো একটা প্রিভেন্টিভ একটা ভূমিকা থাকতে হবে। উদ্দেশ্য নিশ্চয়ই আছে, মানে আমি বলছি যে সেটা তো আপনি অ্যাচিভ করতে চান। এখন আপনি এই যে এই দাবি দাওয়াগুলো যাদের উদ্দেশ্যে করছেন, সেখানে কি এটার কোনো রিফ্লেকশন হচ্ছে? আমরা কি সেখানে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আরো আলোচনা করব এবং আমাদের পরবর্তী অতিথির কাছেও জিজ্ঞেস করব। এই মুহূর্তে আমাদের গণতন্ত্র আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি আবারও। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল প্রেজেন্টস গণতন্ত্র অনুষ্ঠানে। আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমরা আলোচনায় ছিলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কিনা সেই প্রসঙ্গে আমরা আরও আলোচনা করেছি। মিটফোর্ডে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে যে বিভিন্ন দল মত নির্বিশেষে আলোচনা হচ্ছে এবং শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে সেই প্রসঙ্গে, সেই সাথে আরও আলোচনা করেছি নির্বাচনের রোডম্যাপ এবং আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে সন্ত্রাসী কোনো দলে নয়। এটির পরিপ্রেক্ষিতে দেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন নেতা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের এই যে একটি বছর হলো তার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক পটভূমিতে আর কি পরিবর্তন এই মধ্যে এসেছে এবং আর কি আসতে পারে। আমরা এই পর্যায়ে শুরুতে চলে যাচ্ছি সাংবাদিক মাসুদ কামাল আপনার কাছে এবং খুব সম্ভব আমাদের আজকের আলোচনার শেষ দিকটাই আমরা আছি। গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের এই যে নৃশংস রাজনীতির যে অবস্থা, সেটি আসলে গত 24শে জুলাই থেকে এই জুলাই পরে কোন দিকে যেতে পারে আপনার ধারণা কি সেটি বলবেন? আর সেই সাথে নির্বাচন প্রসঙ্গে আসলে রাজনৈতিক দলগুলোর এখনকার যে ভূমিকা সেটি কেমন? আমি খুব ভালো দেখি না কিছু, আমি কিছু ভালো দেখি না। প্রথমত দ্রুত একটা নির্বাচন দিতে হবে, আমি মনে করি এটা খুব জরুরি, কারণ এটা না দিলে যে সরকারটা থাকবে তাদের মধ্যে কোনো জবাবদিহিতা তৈরি হবে না। কিন্তু আমি আবার এটাও উপলব্ধি করি যে আপনি নির্বাচনটা দেবেন, সেই নির্বাচনটা কিন্তু খুব ইজি একটা নির্বাচন হবে, কারণ একদল জানবে যে আমরা ক্ষমতা যাচ্ছি, তাদের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকবে না। যখন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকে তখন সেই সরকারের কিন্তু স্বৈরাচারী হয়ে ওঠার সকল মানে আপনার পরিস্থিতি সেখানে বিরাজ করে এবং এটা আগামীতে আমার জন্য ভালো হবে না। আমাদের একটা শক্ত প্রতিদ্বন্দ্বী, একটা শক্ত বিরোধী দল থাকা দরকার ছিল, কিন্তু আমাদের সেটা আগামী সরকার আমরা সেটা পেতে যাচ্ছি না। এগুলো খুব আমার মাঝে মাঝে মনে হয় খুবই ইন্টেনশনালি চিন্তা ভাবনা করে এই কাজগুলি করা হচ্ছে, এটা আমার ধারণা আর কি। আমি মনে করি যে একটা জাতি যত ভালোই হোক না, মানে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না, এটা আমি মনে করি। যে কাজটা আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগ 15 বছর ধরে এই দেশটাকে ভাগ করতে চেয়েছিল স্বাধীনতার চেতনা, এই কথাটা বলে, এবং ওইটা বলে তারা বিএনপিকে এক পর্যায়ে সন্ত্রাসী দলও তারা খেতাব দিয়ে দিয়েছিল। জামাতকে তো এমন এক জায়গায় নিয়ে গেছিল ওরা রাস্তায় বেরোতে পারতো না। তার মানে জামাত আর বিএনপি দেশে থাকার কোনো দরকার ছিল না তখন। এটা ভালো এখন দেখছি আমাদের সময়ের একটু স্বল্পতার কারণে আমরা এখন আমাদের আরেকজন যে বক্তা রয়েছেন ডক্টর আসিফ আপনার কাছে যেতে যাচ্ছি। একই প্রশ্ন আপনার কাছে, আপনি আসলে এই ভবিষ্যৎটি কেমন দেখছেন জুলাইতে দাঁড়িয়ে? ধন্যবাদ। আমি একমত। আসলে এখানে এখন পর্যন্ত যেটা যে কোনো ধরনের যে খুব সুষ্ঠু পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা এখন পর্যন্ত যে
খুব শক্তভাবে করতে পারছি আমি সেটার সুযোগ দেখছি না। কারণ হচ্ছে যে কথাটা বললেন সেটার সাথে জাস্ট আমি অ্যাড করতে চাই কয়েকটা কথা, যে আমরা যে বলছি, আমরা যে চেষ্টা করছি যে রাজনৈতিক দলগুলোর, যেটা বললাম একদম শুরুতে, যে আচার আচরণই বলি, তাদের ফাইন্যান্স বলি, তাদের ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিসের কথা বলি, বা রাজনীতির যে একটা পরিবর্তন হওয়ার কথা, কনফ্রন্টেশনাল স্টাইল অফ পলিটিক্স থেকে একটা নেগোসিয়েশন বা বার্গেনিংয়ের একটা পলিটিক্সে যাওয়া, যেখানে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছাতে পারবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 1 বছরের অভিজ্ঞতা কোনোটাই এমন কোনো ইন্ডিকেশন দিচ্ছে না যে আমরা ওই পথে এগুতে পেরেছি। কারণ একদিকে ভায়োলেন্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে বাড়ছে, রাজনৈতিক দলগুলোর নিজের স্বার্থ ধরে রেখে সেটার ভিত্তিতে সেটার উপরে জোর দেওয়া, যেটা আবারও এই কনফ্রন্টেশনটাকে আরও বাড়াবে। আমরা বিভিন্ন সংস্কারের আলোচনায় যেগুলো দেখছি যে কোনো ধরনের কমন গ্রাউন্ড তৈরি করতে তারা ব্যর্থ হচ্ছেন, তার মানে নেগোসিয়েশনের জায়গাটাও ঠিকঠাক মতো হচ্ছে না। এবং যেটা বললেন যে ভবিষ্যতে যদি এমন একটা সরকার আসে বিশাল মেজরিটি নিয়ে, যার আসলে যাকে বাধা দেওয়ার কিছু নেই, কোনো প্রতিষ্ঠানও নেই, কোনো বিরোধী দলও নেই, তাহলে আসলে হচ্ছে কি আমরা কোন দিকে যাব সেই সন্দেহটা থেকে যায়। মানে ভরসা যদি হয় আমাদের যে তারা একটা ভালো আচরণ করবেন, এটা আসলে খুব মানে সাময়িক একটা ভরসা, যেটা এদিকে যেতে পারে ওদিকে যেতে পারে। এরই সাথে শেষ করতে হচ্ছে আজকের আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠান। আমরা অনেক কিছুর বিষয়ে আলোচনা করেছি, দর্শক নিশ্চয়ই পরবর্তীতেও আর অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আর আজকে আমাদের সাথে যারা বক্তব্যতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করেছি সন্ত্রাসী কোনো দলের নয়, কিন্তু রাজনৈতিক পথ ভূমিকায় বিভিন্ন রাজনৈতিক দলের দায়বদ্ধতা আমরা আসলে এড়িয়ে যেতে পারি না। আজকের বক্তব্য থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের যে নতুন একটি পরিবর্তন আশা করছি, এবং সেটা প্রতিটি সাধারণ নাগরিকের মনে গুণগত পরিবর্তনের কথা আজকের অতিথিরাও বলেছেন, এবং রাজনৈতিক পথ পরিক্রমায় যে পরিবর্তনটা আমরা আসলে চাচ্ছি, আমরা আশা ব্যক্ত করছি সেই পরিবর্তনের দিকেই আমাদের ভবিষ্যৎ দিনগুলো যাবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের মতো শেষ করছি আরআইসিএল স্টিল গণতন্ত্র। দেখা হবে আবার।